হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্পেস। আজকে আমরা আলোর পার্ট 4 নিয়ে চলে এসেছি। আমরা এর আগে আলোর 3টে পার্ট আপলোড করেছি। তার মধ্যে আমরা 3 নম্বর পার্টে আমরা দেখেছিলাম আলোর প্রতিসরণের বিভিন্ন যে বর্ণনা, প্রতিসরণের বিভিন্ন অংশগুলি, সেই প্রতিসরণের বর্ণনাগুলো আমরা করেছিলাম। তারপর আমাদের একটু গ্যাপ পড়ে গিয়েছিল, এই সপ্তাহটা বাদ আছে, ভিডিও এই সপ্তাহ আপলোড করা হয়নি, একটু শরীর অসুস্থ ছিল। তো এরপর থেকে আমাদের রেগুলারলি ভিডিও আসবে। তো আমাদের আজকে আলোর পার্ট 4 নিয়ে আমরা আলোচনা করব। আলোর পার্ট 3তে আমরা আলোচনা করেছিলাম যে প্রতিসরণের বিভিন্ন যে সূত্র আছে, তার আগে অবধি আমরা আলোচনা করেছিলাম। আমরা প্রতিসরণের বিভিন্ন অংশগুলো আছে, প্রতিসরণের বর্ণনা, প্রতিসরণের সংজ্ঞা আর তোমার প্রতিসরণের জন্য যে চুক্তি, সেটা আমরা হিসাব করেছিলাম। আজকে আমরা সূত্রগুলো থেকে শুরু করব। তাহলে আমরা প্রতিসরণের সূত্র থেকে আজকে আমরা শুরু করতে চলেছি। প্রতিসরণের সূত্র, আলোর প্রতিসরণের সূত্র। তার আগে আমি প্রতিসরণ জিনিসটা একবার তোমাদেরকে মনে করিয়ে দিই। প্রতিসরণ মানে আমরা কি দেখেছিলাম, যে যদি একটা আলোক রশ্মি যদি দুটি স্বচ্ছ মাধ্যমে, সমসত্ব স্বচ্ছ মাধ্যমে বিভেদ তলে আপতিত হয়, বিভেদ তলে ধরুন এটা অবিলম্ব, যদি আপতিত হয় এই আই কোণে, তাহলে সেটা দিক পরিবর্তন করে। এটা যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে হয়, এটা যদি লঘু মাধ্যম হয় আর এটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে ঘন মাধ্যম হলে অবিলম্বের দিকে সেটা চলে আসে। ঠিক আছে, আর এটা তোমার ছিল আর এটা ছিল প্রতিসরণ কোণ। ঠিক আছে, এটা ছিল তোমার প্রতিসরণের বিভিন্ন ব্যাপারটা। এবার আমাদেরকে এখানে কি জানতে হবে, জানতে হবে যে প্রতিসরণের যে সূত্রগুলো আছে, সেই প্রতিসরণের সূত্রগুলো আমাদেরকে এবার জানতে হবে। তো আমাদের প্রথম সূত্র আমরা দেখব কি, প্রথম সূত্র, প্রতিসরণের প্রথম সূত্র। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা আমি এখানে বোর্ডে লিখছি না, আমি তোমাদের স্ক্রিনের ওপরে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। প্রথম সূত্রটা বলছে যে এই যে বিভেদ তলের এখানে যে অভিলম্ব আর এখানে যে রশ্মিটা আপতিত হলো, দিয়ে এদিকে আবার প্রতিসরণের ফলে এটা দিক পরিবর্তন করলো, এই যে আপতন কোণ, এই প্রতিসরণ কোণ, এটা আর। এবার এখানে তোমার পি কিউটা যদি আপতিত রশ্মি হয়, তাহলে কিউ এসটা হচ্ছে তোমার প্রতিসৃত রশ্মি। পি কিউটা যদি আপতিত রশ্মি হয়, তাহলে কিউ এসটা তোমার হচ্ছে কি, প্রতিসৃত রশ্মি। তাহলে আমাদের এখানে এইটাই সূত্র, এখানে এটাই সূত্র। যার এইটা হচ্ছে তোমার ধরে নাও এম এন ধরে নাও লম্বটা, অভিলম্বটা। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র, যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, এখানে আমরা প্রতিসৃত রশ্মি আর অভিলম্ব, দুটি মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব, এই তিনটে জিনিস তোমার কি হবে, এই তিনটে জিনিস, অভিলম্ব, আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি, এই তিনটে জিনিস একই সমতলে থাকবে। এটা হচ্ছে তোমার প্রতিসরণের প্রথম সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রতিসরণের প্রথম সূত্র। ঠিক আছে, তাহলে এই সূত্রটা তোমরা ভালো করে দেখে নেবে, যে প্রতিসরণের সময় আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আর অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা হলো প্রথম সূত্র। ঠিক আছে, এবার নেক্সট সূত্রটা দেখি। তো আমরা নেক্সট সূত্রটা দেখবো, দ্বিতীয় সূত্র। তাহলে আমরা প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা দেখি। প্রতিসরণের দ্বিতীয় সূত্রতে কি বলছে? প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা আমি পুরোপুরি সূত্রটা লিখবো না, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাবে। প্রথম দ্বিতীয় সূত্রটা, 2 নম্বর সূত্র, দ্বিতীয় সূত্র। এটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্রটা। দেখো, দ্বিতীয় সূত্রটা হচ্ছে দুটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে প্রতিসরণের সময়, প্রতিসরণের একটি নির্দিষ্ট মাধ্যমের, দুটি নির্দিষ্ট সমসত্ব স্বচ্ছ মাধ্যমের একটি নির্দিষ্ট বর্ণের হতে হবে। যে কালারের বলবে আলোটা, যে কোনো বর্ণের, তোমরা এখন বলবে যে আলো আবার কি কালার হবে, আলো তো সাদা কালার হয়, কিন্তু তোমরা পরে আরো বুঝতে পারবে যে আলো সাদা কালারের মধ্যেও বিভিন্ন কালার থাকে। সেটা তোমরা আগেও জেনেছো আশা করি। তাও তোমরা আবার এই পরের পার্ট গুলোর মধ্যে যে কোনো একটা পার্টে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা আলোর দুটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট আলোর প্রতিসরণের সময় আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক থাকে। এটা হচ্ছে তোমার দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের তোমার বর্ণনাটা আমি স্ক্রিনের উপর দেবো, আর এখানে তোমার ব্যাখ্যাটা দেখো। ধরে নাও এইটা হচ্ছে তোমার আলোটা, পি কিউ রশ্মিটা এইভাবে এসেছে, পি কিউ রশ্মিটা এখানে আই আপতন কোণে আপতিত হয়েছে। ঠিক আছে, প্রতিসরণের পর সেটা অবিলম্বের দিকে এইভাবে বেঁকে গিয়েছে। কিউ এস ধরে নাও, এটা কিউ এস, আর এটা হচ্ছে তোমার আই, এটা হচ্ছে তোমার কি আই।
তাহলে আপতন কোণের যে সাইন, আপতন কোণের সাইন, সাইন মানে তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো, ত্রিকোণমিতি অপেক্ষক এটা, তোমরা এটা ত্রিকোণমিতিতে পড়ে থাকবে। তাহলে সাইন আই বাই সাইন আর, এই যে জিনিসটা, এইটা সমান সবসময় ধ্রুবক থাকে। প্রতিসরণ কোণের সাইন আর আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা সবসময় ধ্রুবক থাকে। এইটাই হচ্ছে তোমাদের দ্বিতীয় সূত্রটা। এবার দ্বিতীয় সূত্রের এইটা হচ্ছে গাণিতিক রূপটা, আর ভাষাটা তোমাদেরকে একটু পড়ে নিতে হবে, যে আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো, যে দুটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের একটি নির্দিষ্ট বর্ণের প্রতিসরণের সময়, বিভেদ তলে প্রতিসরণের সময় আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনটা সবসময় কি হবে? ধ্রুবক হবে। সবসময় কি হবে? ধ্রুবক হবে। এবার এই ধ্রুবকটাকে কি বলা হয়? এই ধ্রুবকটাকে এই মিউ দিয়ে চিহ্নিত করা হয়, এটাকে বলা হয় মিউ, এটাকে বলা হয় মিউ, এটাকে বলা হয় তোমার, এইটা যদি 1 নাম্বার মাধ্যম হয় আর এটা যদি 2 নাম্বার মাধ্যম হয়, তাহলে এটাকে মিউ 1 2 বলা হয়। মিউ 1 2, মিউ 1 2 মানে হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই যে ধ্রুবকটা পেলাম আমরা মিউ 1 2, এইটাকে বলা হয় তোমার প্রতিসরাঙ্ক। এইটাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। যেই মাধ্যমে আলোটা প্রতিসৃত হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। মিউ 1 2 লেখার মানেটা কি? মিউ 1 2 লেখার মানটা ভালো করে বুঝবে। এখানে তোমার 2 লেখা আছে, মানে প্রথমে যেটা লেখা আছে না, প্রথমে যেটা লেখা আছে 1, মানে তার সাপেক্ষে, মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে আলোটা যেখান থেকে আসছে, মানে যেখানে আপতিত হয়েছে। আর 2টা হচ্ছে যার যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বটে। ধরে নাও আমি অঙ্কতে আমরা কি করি, আমরা অঙ্কতে ধরে নাও একজনের হাইটটা ধরলাম h1 আর একজনের হাইটটা h2। এই 1টা মানে কি? মানে প্রথম জনের হাইট, আর h2 মানে কি? এটা হচ্ছে দ্বিতীয় জনের হাইট। তাহলে যেটা মানে ছোট করে নিচেতে থাকে, যেটাকে তোমার সাফিক্স বলে, তাহলে এইটা হচ্ছে তোমার, এইটা মানে তাহলে আমরা লিখতে পারি যে এইটা মানে আমরা কি লিখতে পারি, যে এটা দেখো, এবার আমরা এটা কি লিখতে পারি, যে মিউ 1 2 আমরা যেটা পেলাম, মিউ 1 2, মিউ 1 2 যেটা আমরা পেয়েছি, প্রতিসরাঙ্কের যে আমরা ধ্রুবকটা পেলাম, মানে সাইন আই বাই সাইন আর সমান যেটা পেলাম সেটাকে প্রতিসরাঙ্ক বলছি, সেটা সমান আমরা কি পেয়েছি? মিউ 1 2। এখানে এইটা মানে হচ্ছে 1 এর সাপেক্ষে, 1 এর সাপেক্ষে 2 এর প্রতিসরাঙ্ক, 1 এর সাপেক্ষে 2 এর প্রতিসরাঙ্ক। ঠিক আছে? এবার মিউ 1 2, তার মানে এটাকে আমরা লিখতে পারি মিউ 1 বাই মিউ 2 বাই মিউ 1, সরি, মিউ 2 বাই মিউ 1। এটাকে আমরা কি লিখতে পারি? মিউ 2 বাই মিউ 1 হলো, মিউ 2 বাই মিউ 1। তাহলে আমরা এটাকে কি লিখলাম? মিউ 2, মিউটাকে এরকম লিখবে, তোমরা ইউ লিখতে পারো এরকম, এখান থেকে টেনে এরকম ইউ এর মতো। ঠিক আছে? এটাকে প্রতিসরাঙ্কের একক দিয়ে বোঝানো হয়, এটা হচ্ছে তোমার মিউ বলা হয় এটাকে। তাহলে মিউ 1 2 সমান আমরা কি পেলাম? মিউ 2 বাই মিউ 1। এটা হচ্ছে তোমার প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক, মানে এটাকে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে পারো। যে 2 নাম্বার মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 নাম্বারের সাপেক্ষে, যদি একটা আলো এখান থেকে প্রতিষ্ঠিত হয়ে এইভাবে আসে, 1 নাম্বার থেকে যদি 2 নাম্বারে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা সাইন আই বাই সাইন আর যে ধ্রুবকটা পাবো সেইটা হবে 1 নাম্বারের সাপেক্ষে 2 নাম্বারের প্রতিসরাঙ্ক, 1 নাম্বারের সাপেক্ষে 2 নাম্বারের প্রতিসরাঙ্ক। ঠিক আছে? বেশ, এবার তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে পরম প্রতিসরাঙ্ক জিনিসটা কি। পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে তোমরা এবার এই প্রতিসরাঙ্কের কনসেপ্টটা কি করে এলো সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, পরম প্রতিসরাঙ্ক মানে কি? পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক। শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক মানেটা কি? মানে ধরে নাও এখানে একটা বিভেদ তল আছে দুটো মাধ্যমের, এইটা হচ্ছে তোমার শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। এইটা ধরে নাও, ওপরটা ধরে নাও শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, এই মাধ্যমটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। আর এই নিচের মাধ্যমটা ধরে নাও জল, নিচের মাধ্যমটা জল মাধ্যম। দিয়ে এখান থেকে একটা রশ্মি এলো, প্রতিষ্ঠিত হলো, এটা পি কিউ রশ্মি ছিল, দিয়ে এটা ধরে নাও এখানে কিউ আর পথে প্রতিষ্ঠিত হলো, হয়েছে? এবার এই মাধ্যমের এইটাকে 1 নাম্বার দিলাম আর এটাকে 2 নাম্বার দিলাম, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে মিউ 1 2 সমান আমরা লিখতে পারি মিউ 2 বাই মিউ 1।
মিউ টু বাই মিউ ওয়ান। এইবার তোমার এখানে মিউ ওয়ানটা হচ্ছে তোমার শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে আমরা মিউ ওয়ান টু মানে কি, মিউ টু মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, বাই মিউ ওয়ান প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবার আমরা এটাকে লিখতে পারি মিউ টু বাই ওয়ান। কেন? কারণ মিউ টু হচ্ছে এই মিউ ওয়ানটা হচ্ছে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়? ওয়ান হয়। শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়? ওয়ান হয়। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, যে যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে কারো প্রতিসরাঙ্ক বের করি কোনো মাধ্যমের, তাহলে সেটাকে পরম প্রতিসরাঙ্ক বলে। দেখো শুধু মিউ টু এসেছে, শুধু মিউ টু, তার মানে আমরা জলের একদম পারফেক্ট যেটা প্রতিসরাঙ্ক সেটা পেয়েছি, মানে কারো সাপেক্ষে পাইনি। সাপেক্ষে বের করলাম শূন্য মাধ্যমে, কিন্তু শূন্য মাধ্যমের ওয়ান, তাহলে আমরা যেটা পেলাম সাপেক্ষে সেটাই জলের প্রতিসরাঙ্ক, জলের পরম প্রতিসরাঙ্ক। তার মানে আমরা এটা কি পেলাম, এটা আমরা কি পেলাম, যে মিউ টুটা আমরা পেয়ে গেলাম, মিউ ওয়ান টু সমান মিউ টুটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে মিউ ওয়ান টু মানে কি, মিউ টু বাই মিউ ওয়ান, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা আমরা পাচ্ছিলাম যে কোন মাধ্যমের সাপেক্ষে। এবার যে সেটা যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে করি, তাহলে সেটা পরম প্রতিসরাঙ্ক হবে। শূন্য মাধ্যমের সাপেক্ষে করলে সেই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কটাই পাবো, কিছু ভাগ নিচেতে থাকবে না। আর যদি জল আর বায়ুর মধ্যে করি, জল আর মানে কাচের মধ্যে করি, তাহলে কাচের প্রতিসরাঙ্কটা পাবো জলের সাপেক্ষে, বা জলের প্রতিসরাঙ্কটা পাবো কাচের সাপেক্ষে। ঠিক আছে, কিন্তু যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে করি, তাহলে নিচের বাইটা ওয়ান হয়ে যাবে। এবার আমি এই জিনিসটাকে ভালো করে বোঝানোর জন্য তিনটে কেস করব, তিনটে কেস, কেস ওয়ান, কেস টু, কেস থ্রি। এই তিনটে কেস তোমরা ভালো করে বুঝতে পারলে এখানে তোমরা বুঝে যাবে যে প্রতিসরাঙ্কের কনসেপ্টটা আসলে কি। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা এখানে ভালো করে দেখে নেবে। দেখো কেস ওয়ান, এখানে আমি কেস ওয়ানটা লিখবো, কেস ওয়ানটা এখানে লিখবো, কেস টুটা এখানে লিখবো, কেস থ্রিটা এখানে লিখবো। দেখো কি করবো, আমি প্রথমে এখানে নেবো কাঁচ, সরি এখানে আমি নেবো বায়ু, এখানে বায়ু মাধ্যম দিয়ে এখানে একটা আলো আসবে, প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে জল হলো। আর এটা এখানে আমরা নেবো কাঁচ, এখানেও নেবো বায়ু, এখানেও তাই, এভাবে এলো, প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, এটাকে আমরা নেবো কাঁচ। ঠিক আছে, তাহলে এটা বায়ু আর কাঁচ হলো। আর এখানে আমরা কি করব, এখানে আমরা নেবো কাঁচ, আর এখানে আমরা নেবো কি, জল। তাহলে রশ্মিটা এলো এইভাবে, এটা অভিলম্বের দিকে চলে যাবে, দূরে সরে যাবে, কারণ জলটা ঘন না হতো। তাহলে এখানে এটা ছিল, এইভাবে গেল। ঠিক আছে, এবার এখানে আমরা প্রতিসরাঙ্কের সূত্রটা কি লিখতে পারি, মানে প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটা ছিল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মিউ, এখানে কি লিখবো, এখানে লিখবো আমরা মিউ এখানে বায়ু জল সমান হচ্ছে মিউ জল বাই মিউ বায়ু, সমান হচ্ছে মিউ জল, দেখো ভালো করে বোঝো, এখানে মিউ বায়ু জল, বায়ুর সাপেক্ষে হচ্ছে, তাহলে মিউ জল বাই মিউ বায়ু সমান মিউ জল, কারণ মিউ বায়ু সমান ওয়ান। এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি মিউ বায়ু, আর এখানে কাঁচ সমান কি, মিউ কাঁচ বাই মিউ বায়ু সমান হচ্ছে মিউ কাঁচ। তাহলে আমরা মিউ কাঁচ পেয়ে গেলাম, মিউ জল পেয়ে গেলাম। তাহলে আমরা দুটোকে শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বায়ু মাধ্যমের সাপেক্ষে নিলাম, দুজনের পরম প্রতিসরাঙ্কটা পেয়ে গেলাম, মিউ কাঁচ আর মিউ বায়ু। আর এখানে আমরা কি করলাম, এখানে আমরা এটাকে লিখতে পারি মিউ কাঁচ আর মিউ বায়ু। এখানে লেখা আছে 2 নম্বরে, সরি এটা জল, 2 নম্বরে যেটা আছে সেইটা হচ্ছে তোমার প্রতিসরাঙ্কটা, তারই প্রতিসরাঙ্ক হয় সবসময়। তাহলে এখানে হবে মিউ জল বাই কি, মিউ কাঁচ। তাহলে এই দুটোকেই আমরা দেখো এখানে পেয়েছি, মিউ জল পেয়েছি, মিউ কাঁচ পেয়েছি। তাহলে এখানে মিউ জল আর মিউ কাঁচের মানটা বসিয়ে দিলে আমরা দুটোর পরম প্রতিসরাঙ্ক থেকে আপেক্ষিক প্রতিসরাঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে যদি এদের মিউ জল আর মিউ কাঁচটা যদি বের করতে হয়, তাহলে এদেরকে একবার বায়ু মাধ্যমের সাপেক্ষে নিতে হবে, তারপর এদের পরম আপেক্ষিক বের করতে গেলে এদেরকে এখানে কি করতে হবে, এদেরকে এখানে আলাদা করে লিখতে হবে। তাহলে এখানে যে প্রতিসরাঙ্ক দুটো রয়েছে এই দুটো কি, পরম প্রতিসরাঙ্ক, আর এইটা আসলে কি, এইটা এখানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এখানে এটা হচ্ছে তোমার আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর এগুলো হচ্ছে
এগুলো হচ্ছে পরম, এইটা হচ্ছে পরম, এইটা হচ্ছে পরম। তাহলে দুটোই এখানে পরম প্রতিসরাঙ্ক, কেন বায়ুর মাধ্যমের সাপেক্ষে নিয়েছি। আর সেই দুটোকে যদি আলাদা করে নিই বায়ু বাদ দিয়ে, তাহলে সেখানে আমরা কি পাবো, মিউ কাঁচ জল পাবো। ঠিক আছে, বেশ বেশ। আর এখানে তোমার তাহলে এই জিনিসটা ভালো করে বুঝে নেবে একটু, পরম প্রতিসরাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরাঙ্কের পার্থক্যটা। তারপরে তোমরা এখানে একটা জিনিস দেখে নাও, যে মিউ ওয়ান টু দিয়ে আমি যে জিনিসটা বললাম যে মিউ ওয়ান টু সমান মিউ টু বাই মিউ ওয়ান, সেখানে এই জিনিসটাও হতে পারে, যেটা সেকেন্ডে লেখা থাকবে সেইটার প্রতিসরাঙ্কটা হবে। ঠিক আছে, সোজা কথা। এবার এখানে আরেকবার ভালো করে বুঝে নিতে পারো, যে এইটা ধরে নাও একটা, আর এইটা ধরে নাও একটা। এখানে রশ্মিটা এলো এইভাবে গেল, এখানে এলো, এইটা এইভাবে গেল এখানে। এটা ধরে নাও 1 নম্বর মাধ্যম ছিল, এটা 2 নম্বর মাধ্যম। আর এখানে ধরে নাও এটা 2 নম্বর মাধ্যম, এইটা 1 নম্বর মাধ্যম। তাহলে এটা আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখবো মিউ 1 2, এখানে লিখবো মিউ 1 2। কেন, কারণ এখানে মিউ 1 থেকে 2 এ যাচ্ছে, তাহলে যেই মাধ্যমে যাচ্ছে তার প্রতিসরাঙ্ক হয় বলেছি, তাহলে এটা 2 নম্বরে এসেছে। আর এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো মিউ 2 1, কেন 1 নম্বরে যাচ্ছে, আর এখানে ক নম্বরে যাচ্ছে, 2 নম্বরে যাচ্ছে। তাহলে যেখানে যাবে সেইটা হবে, তার মানে এইটা তার উল্টো। তাহলে আমরা লিখতে পারি যে মিউ 1 2 সমান 1/2 মিউ 1, মিউ 1 2 সমান 1/2 মিউ 1 লিখতে পারি। ঠিক আছে, 1/2 মিউ 1 লিখতে পারি। এবার দেখো 1/2 মিউ 1 মানে কি, মিউ 1টা এখানে আছে, মিউ 1টা এদিকে আছে, তার মানে মিউ 1 এর প্রতিসরাঙ্ক, তার মানে কি মিউ 1 বাই মিউ 2, তার মানে সমানই হচ্ছে তোমার মিউ 2 বাই মিউ 1। তাহলে আমরা পেয়ে গেলাম মিউ 1 2 সমান মিউ 2 বাই মিউ 1, সেটা আমরা জানি। ঠিক আছে, বেশ। এইবার আমাদেরকে দুটো জিনিস পড়তে হবে, যে কোনো মানে আলোর বেগ, মানে বিভিন্ন ধরনের আলো আছে তো, লাল নীল সব, মানে তোমার বেগুনি, এই ধরনের যে মানে বর্ণালী যে ব্যাপারটা থাকে, সেখানে বিভিন্ন ধরনের আলো থাকে। তো বিভিন্ন ধরনের আলোতে কোন আলোর বেগ বেশি, কোন আলোর প্রতিসরাঙ্ক বেশি, সে মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেগুলো আমরা পরে জানবো, বর্ণালীর ওখানে জানবো। তার আগে আমাদেরকে জানতে হবে এখানে যে প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের আর আলোর তোমার কি বলে, আলোর বেগের আর আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক, সেই জিনিসটা আমাদেরকে এখানে শিখে রাখতে হবে। ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে আর আলোর বেগের সঙ্গে প্রতিসরাঙ্কের কি সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদেরকে এখানে আগে জেনে রাখতে হবে। তাহলে 1 নাম্বার তোমরা একটা সূত্র লিখবে, যে মিউ সমান হচ্ছে সি বাই ভি, মিউ সমান হচ্ছে সি বাই ভি, যেখানে সি সমান হচ্ছে আলোর বেগ, আলোর বেগ কোন মাধ্যমে, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে, সেটা কত 3 × 10⁻10 মিটার সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর ভিটা হচ্ছে যেই মাধ্যমে প্রতিসরাঙ্ক, যে মাধ্যমে প্রতিসরণ হচ্ছে, যে মাধ্যমে প্রতিসরণ হচ্ছে, তাহলে আমরা মিউ সমান সি বাই ভি। তাহলে ধরে নাও এখানে একটা আলোর প্রতিসরণ হচ্ছে, আলোর প্রতিসরণ হচ্ছে এখানে, তাহলে যে মাধ্যমে প্রতিসরণটা হবে সেই মাধ্যমে আলোর বেগ, আর শূন্য মাধ্যমে আলোর বেগ, সেই দুটোকে যদি আমরা ইয়ে করে দিতে পারি, মানে তোমার ভাগ করে দিতে পারি, তাহলে এই শূন্য আলোর বেগ বা যে মাধ্যমে আলোর বেগ, মানে যে মাধ্যমে প্রতিসরণ হচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ, আর উপরে যদি আমরা শূন্য মাধ্যমে আলোর বেগটা লিখি, তাহলে আমরা এখান থেকে সেই মাধ্যমে আলোর বেগটা বের করতে পারবো। তাহলে এখানে আলোর বেগের সঙ্গে, আলোর বেগের সঙ্গে আলোর বেগ ও প্রতিসরাঙ্ক, আলোর বেগ ও প্রতিসরাঙ্কের মধ্যে আমরা কি পেলাম, আলোর বেগ ও প্রতিসরাঙ্কের মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম। ঠিক আছে, আলোর বেগ আর প্রতিসরাঙ্কের মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম। তো আমরা এখানে তার আগে আর একটা জিনিস এখানে বুঝে নেবো, যে আর একটা সূত্র এখান থেকে আসতে পারে, সেই সূত্রটা দেখে নেবো। তারপরে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে আলোর বেগের মানে প্রতিসরাঙ্কের কি সম্পর্ক, সেটা আমরা জানবো। তাহলে যে আলোর বেগ বেশি হবে, যে আলোর বেগ বেশি, ভি বেশি, তার মানে মিউ কম, কেন লবে হরে আছে। ঠিক আছে, হরে মানে নিচেতে আছে, তার মানে এখান থেকে লিখতে পারি মিউ ভ্যারিজাস 1/v, মিউ ভ্যারিজাস 1/v। ঠিক আছে, মিউ ভ্যারিজাস 1/v মানে যে আলোর বেগ বেশি তার প্রতিসরাঙ্ক কম। আমরা জানি যে লাল আলোর বেগ বেশি, তাহলে লাল আলোর প্রতিসরাঙ্ক সব থেকে কম হবে, আর বেগুনের বেগ সব থেকে বেশি, ওই জন্য বেগুনের বেগ মানে বেগুনের বেগ সব থেকে কম, ওই জন্য প্রতিসরাঙ্ক সব থেকে কি হবে, বেশি হবে। এইটা আমরা আলোর বর্ণালীর ওখানে কনসেপ্টটা লাগাবো, যে কার প্রতিসরাঙ্ক বেশি হচ্ছে কার কম হচ্ছে। তার আগে আমরা এখানে জানবো কি, যে মিউ সমান সি বাই ভি জানলাম, আর একটা এখান থেকে সূত্র আমরা বের করতে পারি ভি এর টার্মসেই,
মানে বেগের সঙ্গে সম্পর্কের আরেকটা সূত্র এখানে আবিষ্কার, মানে এই আবিষ্কারই বলতে পারো, তোমরা এটা বইয়ে পাবে না কোনো বইয়ে, এখান থেকে তোমরা নিজে নিজেই তৈরি করতে পারবে এটা। ধরে নাও এখানে একটা নিয়েছি, এখানে নিয়েছি বায়ু, আর এখানে নিয়েছি তোমার জল, বায়ু, আর এখানে ধরে নাও একটা মাধ্যম নিয়েছি 1 নম্বর মাধ্যম, আর এখানে ধরে নাও নিয়েছি একটা, এখানে নিয়েছি ধরে নাও বায়ু, আর এখানেও ধরে নাও নিয়েছি 2 নম্বর মাধ্যম। তাহলে এখান থেকে লাইটটা এলো এইভাবে গেল PQR, এখান থেকে লাইট এলো এইভাবে গেল, এটা ধরে নাও এটা এটা PQ, এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা মিউ সমান লিখতে পারি C/V1। V1 মানে কি, এখানে এই জিনিসটা ভালো করে বুঝবে, এখানের এইটার জন্য আমরা লিখতে পারি মিউ সমান, মিউটা ভালো করে লিখবে, মিউ সমান C/V1। C/V1 মানে কি, এই 1 নম্বর মাধ্যমে আলোর বেগ, 1 নম্বর মাধ্যমে আলোর বেগ। আর এখানে লিখতে পারি মিউ সমান C/V2, সেখানে C/V2 2 নম্বর মাধ্যমে আলোর বেগ, উপরে তো শূন্য বায়ু মাধ্যম আছে, তাহলে মিউ সমান লিখতে পারি C/V2, ঠিক আছে। এইটা তোমার কি হলো, এটা হচ্ছে তোমার 2 নম্বরের, আর এটা হচ্ছে তোমার 1 নম্বরের, তাহলে এখানে মিউ1 লিখে দেবো, আর এটা লিখে দেবো মিউ2, মিউ1 লিখে দেবো আর মিউ2 লিখে দেবো, ঠিক আছে। এখানে যেহেতু বায়ু মাধ্যম আছে ওই জন্য এটা পরম প্রতিসরাঙ্ক হবে, এখানেও বায়ু মাধ্যম আছে ওই জন্য পরম প্রতিসরাঙ্ক, বাই কিছু নেই বা এর আগে কিছু নেই। তাহলে এখান থেকে দেখো দুটোকে যদি ভাগ করে দিই আমরা, 1 নম্বর আর 2 নম্বরকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো দেখো, মিউ1/মিউ2 সমান C/V1 ভাজিত C/V2 সমান হচ্ছে C/V1 গণিত V2/C। তাহলে C কেটে গেল, তাহলে আমরা পেলাম V2/V1। তাহলে কি পেলাম আমরা, এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা কি পেলাম, সূত্রটা আমরা পেলাম মিউ সমান মিউ1/মিউ2 সমান পেলাম V2/V1। এটা একটা সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে। এই সূত্রটা আমাদের কাজে লাগতে পারে, যে ধরুন দুটো মাধ্যমে প্রতিসরাঙ্ক বলা আছে বা একটা মাধ্যমে বেগ বলা আছে, অন্য মাধ্যমে বেগ বার করতে পারি, আলোর বেগ, ঠিক আছে। বেশ, তাহলে এটা একটা সূত্র হলো। আর একটা তোমরা এখান থেকে সূত্র পাবে, এটা বেগের সঙ্গে সম্পর্কের জনিত একটা সূত্র হলো। তারপরে আরেকটা তোমরা সূত্র পাবে, যেটা হচ্ছে তোমার আলোর প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, ঠিক আছে। আলোর প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, সেই সম্পর্কটা দেখো, মিউ সমান হচ্ছে A+B/λ²। এটাকে কচির সূত্র বলা হয়, ঠিক আছে, এটাকে কচিস ল বলা হয়, কচির সূত্র, ঠিক আছে। এই সূত্রটা কি দেখো, A+B/λ², তার মানে এখানে A আর B টা হচ্ছে ধ্রুবক, A ও B সমান হচ্ছে তোমার ধ্রুবক, A ও B সমান হচ্ছে তোমার ধ্রুবক। তার মানে আমরা এখান থেকে লিখতে পারছি যে মিউ ভ্যারিজাস 1/λ²। ল্যামডাটা এখানে কি, তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা সমান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা সমান হচ্ছে কি, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। মিউ ভ্যারিজাস 1/λ², ল্যামডা সমান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতে পারলে। এখানে আমরা ল্যামডা সমান তরঙ্গ দৈর্ঘ্য, আর মিউটা হচ্ছে λ²-এর, ল্যামডার সঙ্গে কি ব্যস্তানুপাতিক ভাবে থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কতগুলো সূত্র পেলাম, সেই সূত্রগুলো আমরা একবার পরপর লিখে ফেলি, তাহলে সূত্রগুলো আমরা ভালো করে বুঝতে পারবো। তাহলে আমাদের প্রথম সূত্র কি ছিল, এটা ভালো করে দেখে নেবে একটু। এটা তোমার কোন আলোর, তাহলে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে তার প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হবে, ঠিক আছে। এইটা একটা সূত্র এখান থেকে বলতে পারি। বেশ, তাহলে তোমাদের এখান থেকে হলো। আর আমরা সূত্রগুলো একবার দেখে নিই, যে মিউ থেকে আমরা কি কি সূত্র পেলাম, সেই সূত্রগুলো আমরা একবার ভালো করে দেখে নিই। চলো সূত্রগুলো কি কি দেখে নিই। 1 নম্বর সূত্র পেলাম মিউ12 মানে হচ্ছে sin I/sin R, এটা 1 নম্বর সূত্র। তারপরে একটা পেলাম যে মিউ12 মানে হচ্ছে মিউ2/মিউ1 সমানে হচ্ছে 1/2 এইটা একটা সূত্র, 2 নম্বর সূত্র, তাই তো। মিউ12 মানে হচ্ছে মিউ2/মিউ1 সমান 1/2 আর একটা সূত্র পেলাম মিউ সমান হচ্ছে C/V, এটা একটা সূত্র, 3 নাম্বার। আর একটা সূত্র পেলাম মিউ1/মিউ2 সমান হচ্ছে V2/V1, এইটা একটা সূত্র, 4 নাম্বার। আর একটা সূত্র পেলাম
যে মিউ ভ্যারিজাস হচ্ছে 1/λ², এটা একটা সূত্র। ঠিক আছে, তাহলে এই 5টা সূত্র তোমাদের এখান থেকে দরকার লাগতে পারে। ঠিক আছে, তাহলে আলোর প্রতিসরণ দুটো সূত্র হলো, আর সেখান থেকে তোমার কি হলো, সেখান থেকে আলোর প্রতিসরণ সূত্র দুটো থেকে আমরা সূত্র দুটো প্রথমে বুঝলাম, তারপরে আমরা বিভিন্ন যে মানে সূত্রগুলো থাকবে ওখান থেকে প্রতিসরাঙ্কের সাপেক্ষে, মানে প্রতিসরাঙ্ককে নিয়ে সেই সূত্রগুলো আমরা জানলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা নেক্সট ভিডিওতে কাঁচের স্ল্যাবের প্রতিসরণের জিনিসটা দেখবে, তারপর প্রিজমের প্রতিসরণটা দেখবে। সেটা কমপ্লিট হয়ে গেলে তোমার লেন্সের ব্যাপারটা আসবে, লেন্সটা কমপ্লিট হয়ে গেলে তারপর আর বেশি নেই। তারপর প্রতিসরণ বলছি, আলোর বিচ্ছুরণ আছে, আলোর বর্ণালী আছে, আর তরঙ্গের একটা ব্যাপার আছে, তাহলে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপর মানুষের চোখ বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা একটু বলে দিতে হবে তখন, আর তারপর এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর আমি অন্য যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করিয়েছি, তোমার গ্যাসের আচরণ, তাপের ঘটনাসমূহ, রাসায়নিক গণনা, সেগুলো তোমরা দেখে নিতে পারো যদি চাও। আমি তার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আর অঙ্কের আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চলছে, সেখানেও 3টে ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে, সেখানেও তোমরা চেক করে নিতে পারো। থ্যাংক ইউ।